হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং চ্যানেলে। বন্ধুরা, তোমরা জানো আমরা ইতিমধ্যেই কিন্তু দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023-এর জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন আনসারগুলো আলোচনা করা শুরু করে দিয়েছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব 14/11/2023-এর সেকেন্ড শিফটে। 14/11/2023-এর ফার্স্ট শিফটে আগের দিন আলোচনা করছি। আজকে সেকেন্ড শিফটে যে 50খানা কোশ্চেন এসেছিলো, তো সেই 50খানা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এটা আমাদের আজকে ক্লাস নম্বর 2। তো এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা জিডি, এসএসসি, জিডি, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই সকল কম্পিটিটিভ এক্সাম তোমরা প্রস্তুতি নিচ্ছ, তো সেই সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাস। তো অবশ্যই বলবো তোমরা আসবে, রেগুলার আমাদের এই ক্লাসগুলো করবে। আর যারা এমটিএস 2023-এর এক্সাম দিয়েছিলে, যারা এমটিএস 2023-এর এক্সাম দিয়েছিলে, তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট এসে গেছে। যদি না দেখে থাকো এখনও, আমরা টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিয়েছি, আলাদাভাবে ভিডিও করে দিয়েছি, তো সেগুলো দেখে নিতে পারো। এবার দেখো তোমাদের হোমওয়ার্ক। আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি ভূপৃষ্ঠে যে বিন্দু থাকে তাকে ড্যাশ বলে। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, হচ্ছে উপকেন্দ্র বলা হবে, উপকেন্দ্র। এটা সঠিক অ্যান্সার দিয়েছে একজনই, বড়মা এডুকেশন। বড়মা এডুকেশন একমাত্র একাই সঠিক অ্যান্সার দিয়েছে, আর কেউ দিতে পারেনি। এরপরে দেখো আজকে যে হোমওয়ার্কটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে হৈহক। হৈহক নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? তো নৃত্য থেকে তোমরা জানো যে এমটিএস বলো, জিডি বলো, এই সকল এক্সামে নৃত্য বা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, এগুলো রেগুলার কোশ্চেনগুলো আসে। তো এটা তোমার অ্যান্সার করে জানো কোনটা অ্যান্সার হবে, সিকিম, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা না হচ্ছে রাজস্থান। 4টা অপশান রয়েছে, তো 4টা অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো কমেন্ট করে জানাও। আর এবার চলো শুরু করি আমরা আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে না হচ্ছে মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হন? মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হন? সঠিক অ্যান্সার কি না হচ্ছে ধননন্দ। ধননন্দ পরাজিত হন। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে রয়েছে ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে, বা ভারত সরকার এবং কোনো রাজ্য বা রাজ্যের মধ্যে যে কোনো বিরোধ ভারতের সুপ্রিম কোর্টের ড্যাশ এখতিয়ারের অধীনে আসে। কোশ্চেনটা প্রয়োজন হলে ভিডিওটাকে পজ করে ভালো করে আরেকবার পড়ে নেবে। আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি। দেখো, ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে, বা ভারত সরকার এবং কোনো রাজ্য বা রাজ্যের মধ্যে যে কোনো বিরোধ ভারতের সুপ্রিম কোর্টের ড্যাশ এখতিয়ার অধীনে আসে। সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ অরিজিনাল এখতিয়ারের অধীনে আসে। তারপরে দেখো কাজলি তিজ। কাজলি তিজ ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব? তো এই উৎসবগুলোও কিন্তু বারবার রিপিট হয়, উৎসব থেকে কিন্তু কোশ্চেন আসে। কাজলি তিজ বলো, কাজলি তিজ এটা হচ্ছে ভারতের কোন রাজ্যের একটি উৎসব? এটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের একটি বিখ্যাত উৎসব কাজলি তিজ, ভালো করে মনে রাখো। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন। হাইকোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে, হাইকোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে গভর্নর অর্থাৎ রাজ্যপাল কার উপস্থিতিতে শপথ গ্রহণ করেন বা নিশ্চিতকরণ করেন? বলো, রাজ্যপাল শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করেন কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। এবার প্রধান বিচারপতি যদি না থাকে তখন তাহলে কে করাবে? কার উপস্থিতিতে শপথ গ্রহণ করবেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারক। যদি হাইকোর্টে কোনো সবথেকে সিনিয়র বিচারক যিনি যদি থাকেন, তবে কিন্তু তিনি শপথপাঠ করতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার স্লোগান কি? প্রধানমন্ত্রী জনধন যোজনার স্লোগানটা কি ছিল? বলো, মেরা খাতা ভাগ্য বিধাতা। মেরা খাতা ভাগ্য বিধাতা, এটাই হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনার স্লোগান। তারপরে 6 নম্বর কোশ্চেন। ভারতের আদমশুমারি 2011 অনুসারে কোন ধর্ম অনুসরণ করে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে? কোন ধর্ম অনুসরণ করে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে? তো এটাও একটা নতুন কোশ্চেন, হয়তো তোমরা অনেকেই শোনোনি কোশ্চেনটা। দেখো, এটা হচ্ছে জৈন। আমরা এতদিন কি বলেছি, ভারতের আদমশুমারি 2011 অনুসারে সর্বোচ্চ সাক্ষরতার হার কোন রাজ্যের রয়েছে,
বা সর্বনিম্ন কোন রাজ্যে রয়েছে, কোন কেন্দ্রশাসিত অঞ্চল, এইগুলো পড়ে এসেছি। তো আজকে কোশ্চেনটা দেখো যে কোন ধর্ম অনুসরণ করে যে সর্বোচ্চ সাক্ষরতার হারটা করা হয়েছে, সেটা হচ্ছে জৈন ধর্ম। কেননা ভারতে সে সময় প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে জৈন জনসংখ্যার সাক্ষরতার হার সর্বাধিক ছিল, অর্থাৎ 94.1 94.1% ছিল। তারপরে ছিল খ্রিস্টানদের 80.3 অর্থাৎ 80.3%। তারপরে ছিল বৌদ্ধদের 72.7%, এবং হিন্দুদের মধ্যে সাক্ষরতার হার ছিল 65.1%। তো যেহেতু জৈনদের সব থেকে বেশি ছিল সাক্ষরতার হার, তো এটা অনুযায়ী কিন্তু সাক্ষরতার হারটা নির্ধারণ করা হয়েছে। বুঝা গেল? তাহলে জৈন হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন। 1932 সালে মহাত্মা গান্ধী এবং ড্যাশের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তি, তো পুনা চুক্তি কবে হয়েছিল? না হচ্ছে 1932 সালে। কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকর। মহাত্মা গান্ধী এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। এরপরে 8 নম্বর কোশ্চেন। কোন বছরে ভারত অন্তর্বর্তী সময়ের জন্য দ্বৈত বিনিময় হার গ্রহণ করে? অন্তর্বর্তী সময়ের জন্য দ্বৈত বিনিময় হার গ্রহণ করে কোন বছর ভারত? সেটা হচ্ছে 1992 সালে। 1992 সালে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4। তারপরে হিন্দি উপন্যাস ইন্দ্রজাল। ইন্দ্রজাল কে লিখেছেন বলো? ইন্দ্রজাল এটা কার লেখা? এটা হচ্ছে জয়শঙ্কর প্রসাদ। জয়শঙ্কর প্রসাদের লেখা। তারপরে র্যাফলেসিয়া আর্নল্ডি বিখ্যাত কারণ, কিসের জন্য বিখ্যাত? র্যাফলেসিয়া, এই যে র্যাফলেসিয়া মানে কি আমরা কি জানবো? সব থেকে বৃহত্তম ফুল, সব থেকে বড় ফুল যদি বলি সেটা হচ্ছে র্যাফলেসিয়া। তাহলে এটি উদ্ভিদ রাজ্যের সব থেকে বড় ফুল রয়েছে র্যাফলেসিয়া। এবার দেখে নাও এখান থেকে, বিশ্বের সবচেয়ে বড় ফুল দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন ফরেস্টে জন্মে। কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ায়। কিন্তু এর বিশাল ও উজ্জ্বল লাল পুষ্প মিষ্টি সুবাসে বাতাসে পূর্ণ করে না। এই যে এত বড় ফুল, তার লাল পাপড়ি, তো তার সেখান থেকে ফুল থেকে কি মিষ্টি যে তার একটা গন্ধ, সেটা নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু না। আসলে এই যে র্যাফলেসিয়া মৃতদেহ ফুল, এটাকে মৃতদেহ ফুল বলা হয়। কেন? কারণ এই যে গন্ধ মৃত মাংসের মতো, এর গন্ধটা কিসের মতো? মৃত মাংস। এবং বেশিরভাগ গাছপালা থেকে ভিন্ন এই ফুল নিজের খাদ্য তৈরি করতে সূর্য থেকে শক্তি ব্যবহার করে না। নিজের যে খাদ্যটা তৈরি করে তার জন্য সূর্য থেকে শক্তি গ্রহণ করে না। সব উদ্ভিদ কি করে? সূর্য থেকে শক্তি গ্রহণ করেই তো খাদ্য তৈরি করে, কিন্তু এটা না, এটি একটি পরজীবী। এটা হচ্ছে পরজীবী। এটি আঙ্গুর পরিবারের একটি লতা থেকে তার সমস্ত পুষ্টি এবং জল পায়। পরজীবী উদ্ভিদ এটা। এরপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি রয়েছে? ভারতে জাতীয় বিনিয়োগ তহবিল হলো একটি কর্পাস তহবিল, যা তার আর্থিক প্রাপ্তিগুলিকে ড্যাশ থেকে সংগ্রহ করে। তার আর্থিক প্রাপ্তিগুলিকে ড্যাশ থেকে সংগ্রহ করে। কি থেকে সংগ্রহ করে? না হচ্ছে কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর বিনিয়োগের আয়। কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর বিনিয়োগের আয় থেকে সংগ্রহ করে। ভারত কবে প্রথমবারের মতো এশিয়ান গেমসের আয়োজন করেছিল? প্রথম ভারত এশিয়ান গেমস আয়োজন করেছিল কত সালে? ভারত প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিল কত সালে? 1951 সালে। 1951 সালে আয়োজন করেছিল। প্রথম এশিয়ান গেমসের মোটো কি ছিল? মোটো ছিল হচ্ছে খেলার চেতনায় খেলা খেলো। খেলার চেতনায় খেলা খেলো। প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম, এটাই ছিল মোটো। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করে ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি এই গেমসের সূচনা করেন। কোথায়?
গেমটা শুরু হয় মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে। তো এই কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। আর ভারত আবার দ্বিতীয়বারের জন্য 1982 সালে এশিয়ান গেমসের আয়োজন করেছিল, দ্বিতীয়বারে 1982। ঠিক আছে, তো এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন। ধ্বংস, আবহাওয়া, দ্রবীভূতকরণ, বৃষ্টিপাত এবং লিথিফিকেশন হলো প্রধান ভূতাত্ত্বিক প্রক্রিয়া যা নিচের কোন শিলা গঠনে অবদান রাখে? বলো, কোন শিলা গঠনের অবদান রাখে? এই যে ধ্বংস, আবহাওয়া, দ্রবীভূতকরণ, বৃষ্টিপাত, এইসবের মাধ্যমে কোন শিলা? পাললিক শিলা। বিভিন্ন স্তরে স্তরে এইভাবে প্রাকৃতিক যে মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে 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 সেটা স্তরে স্তরে জমাট বেঁধে সেই পাললিক শিলাটা তৈরি হয়। তো সেটা তাহলে কি হয়ে যাবে? পাললিক শিলা সঠিক অ্যান্সার। এরপরে 14 নম্বর কোশ্চেন। খ্রিস্ট ধর্মে অনুসৃত উৎসব সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিকটা আমাদের চিহ্নিত করতে হবে। খ্রিস্ট ধর্মে কোনটা সঠিক? বলো দেখি কোনটা সঠিক হবে। এখানে যে তিনটা অপশান দেখতে পাচ্ছ, এ, বি আর সি, এই তিনটা অপশানের মধ্যে বলতে হবে। প্রথম যেটা রয়েছে ইস্টার। ইস্টার হলো যীশু খ্রিস্টের পুনরুত্থানের জন্য উদযাপিত দিন। একদম সঠিক কথা, ইস্টার, ভালো করে মনে রাখো। যীশু খ্রিস্টের পুনরুত্থানের জন্য উদযাপিত দিন হচ্ছে ইস্টার। তারপরে বাইবেল। বাইবেল অনুসারে কি হয়? যিশুকে ক্রুশবিদ্ধ করার 3 দিন পর তিনি পুনরুত্থিত হন। এটা বাইবেল অনুসারে, এটাও কিন্তু ঠিক রয়েছে। তারপরে সিতে কি বলা রয়েছে? গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে হলো যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকে স্মরণ করার জন্য। ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকে স্মরণ করার জন্য সেটা হচ্ছে গুড ফ্রাইডে। তাহলে এই যে তিনটে কথা রয়েছে, তিনটে কথাই কিন্তু এখানে ঠিক রয়েছে। তাহলে অপশান নাম্বার 3তে আমরা দেখতে পাচ্ছ ABC, তিনটেই ঠিক, বোঝা গেল। তাহলে এখানে তিনটে তথ্য পেয়ে গেলে, ইস্টার, বাইবেল এবং গুড ফ্রাইডে, তিনটে তথ্য এখানে পেয়ে গেলে এগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ক্ষুদ্র ঋণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না? ক্ষুদ্র ঋণ খাত, ক্ষুদ্র ঋণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, সেটা হচ্ছে আইডিবিআই। আইডিবিআই ব্যাংক, অপশান নাম্বার 1 সঠিক আনসার। বেগমপুরী মসজিদটি সুলতান ড্যাশের আমলে নির্মিত হয়েছিল। বেগমপুরী মসজিদ, এটা কোন সুলতানের আমলে নির্মিত হয়েছিল? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের আমলে বেগমপুরী মসজিদটি তৈরি হয়েছিল। আর মুথু কান্নামাল 2022 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। নিচের কোনটি তার অবদান? নিচের কোনটি তার অবদান? কোন অবদানের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো তার অবদান হচ্ছে ভারতনাট্যমের প্রাথমিক নৃত্যশৈলী রক্ষক। ভারতনাট্যম নৃত্যশিল্পী কিন্তু এই আর মুথু কান্নামাল। নিচের কোন মন্ত্রক একলব্য স্কুলের শিক্ষক ও অধ্যক্ষদের জন্য নিষ্ঠা NISHTH সক্ষমতা নির্মাণ কর্মসূচির জন্য একটি যৌথ মিশনে NCERTর সাথে সহযোগিতা করেছে? কোন মন্ত্রক? আদিবাসী বিষয়ক মন্ত্রক, অপশন নাম্বার 4 সঠিক আনসার। একটি ওজোন অণুর আণবিক ভর কত? ওজোন জানো, ওজনের সংকেত কি? O3। অক্সিজেনের আণবিক ওজন কত? অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে, অক্সিজেনের যদি বলে তাহলে সেক্ষেত্রে কত? 16। তাহলে এখানে কি O3 ওজন হলে কি O3, তো O3তে কটা অক্সিজেন আছে? 3টে রয়েছে, তাহলে 16 × 3 করে দাও, 16 3 কত হচ্ছে? 48 হচ্ছে। তাহলে অপশান নাম্বার 2 হয়ে যাবে আমাদের তাহলে সঠিক আনসার। বোঝা গেল? তো অক্সিজেনের 16 × 3 16 3 48 হচ্ছে, তাহলে ওজনের আণবিক ভর হচ্ছে 48। এরপরে দেখো বিখ্যাত দক্ষিণ ভারতীয় মহাকাব্য শিল্পাদিক্রম মূলত ড্যাশ ভাষায় লেখা হয়েছে?
তো এটি কোন ভাষায় লেখা হয়েছে? শিল্পাদিক্রম, এটা হচ্ছে তামিল ভাষায় লেখা হয়েছে। কোন ভাষা? তামিল ভাষায় লেখা হয়েছে। এরপরে দেখো এখান থেকে একটু তথ্য জেনে নাও। সঙ্গম যুগের, কোন যুগ? সঙ্গম যুগের শিল্পাদিক্রম এবং মণিমেকলাই, দুটো কথা মনে রাখো, মহাকাব্যগুলি তামিল ভাষায় রচিত হয়েছিল। শিল্পাদিক্রম লিখেছেন কে? এলাঙ্গো আদিগাল। শিল্পাদিক্রম লিখেছে কে? এলাঙ্গো আদিগাল। আর হচ্ছে মণিমেখলাই লিখেছেন কে? সিত্তালাই সাত্তানার। সিত্তালাই সাত্তানার, দুটো লেখক ভালো করে মনে রাখবে। তারপরে ঝালি। ঝালি ভারতের কোন রাজ্যে লোকনৃত্য? তো প্রথমে আমি সেখানে লোকনৃত্য থেকে আজকে হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু আজকে নৃত্য থেকে হোমওয়ার্ক দিয়েছি। তো বলো এখানে ঝালি, এই ঝালির নৃত্যটা এটা কোন রাজ্যের? হিমাচল প্রদেশ। কোথাকার? হিমাচল প্রদেশে। তো হিমাচল প্রদেশে আরও কিছু ইম্পর্টেন্ট নৃত্য দেখে নাও এখানে। কি কি না হচ্ছে ঝোড়া, ছাড়ি, ধামন, ছাপেলি, মহাসু, নাটি, ডাঙ্গি। এই যে নাটি নৃত্য, এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা হিমাচল প্রদেশের, ভালো করে মনে রাখো। ঠিক আছে। তারপরে দেখো সঙ্গীতজ্ঞ ভজন সাপড়ি। ভজন সাপড়ি নামটা শুনেছ নিশ্চয়ই। তো ড্যাশ ঘরানার একজন সন্তুর ওস্তাদ ছিলেন। তো ভজন সাপড়ি ইনি কিন্তু একজন সন্তুর ওস্তাদ। কোন বাদ্যযন্ত্র? সন্তুর, ভালো করে মনে রাখো। তো ইনি কোন ঘরানার? এই ভজন সাপড়ি সুফিয়ানা। কোন ঘরানা? সুফিয়ানা ঘরানার। তারপরে নিচের কোনটি ভারতের সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয়? সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয় কোনটি? রাজ্যসভা ভেঙে দেওয়া। রাজ্যসভা ভেঙে দেওয়া এটা কিন্তু সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয়। বাকি যেগুলো রয়েছে এগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। নামমাত্র এবং প্রকৃত নির্বাহীদের উপস্থিতি, আইনসভার মন্ত্রীদের সদস্যপদ এবং সংখ্যাগরিষ্ঠ দলীয় শাসন। হরপ্পান শহর ধোলাভিরাকে কয় ভাগে ভাগ করেছিল? হরপ্পান শহর ধোলাভিরাকে কয়টি ভাগে ভাগ করেছিল? কটা ভাগ? 3টে ভাগ। অপশান নাম্বার 3তে রয়েছে 3টি ভাগ। 3টি ভাগে ভাগ করা হয়েছিল। সেই 3টি ভাগের নাম কি? একটা হচ্ছে সিটাডেল, তারপর হচ্ছে মিডল টাউন, আর একটা হচ্ছে লোয়ার টাউন। এই 3টে ভাগ করেছিল। এরপরে দেখো নিম্নলিখিত থেকে উত্তর ভারতের রবি মৌসুমে যে ফসল হয় তা চিহ্নিত করুন। উত্তর ভারতের রবি মৌসুমে কোন ফসল হয়? এদের মধ্যে ডালটা হয়ে থাকে। এছাড়া দেখে নাও এখানে এই যে রবি শস্য, রবি শস্যের অন্তর্ভুক্ত কি কি রয়েছে? গম, যব, ওটস, ছোলা, যেটা ডাল জাতীয়, যে ছোলা, তিসি, সরিষা, এইগুলো হচ্ছে রবি শস্য। এরপরে দেখো 26 নম্বরে, স্বাধীনতা আমার জন্মগত অধিকার, আমি তা পাবো, বা স্বাধীনতা আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব। তো নিচের মধ্যে কে এই কথা বলেছেন? এই কথাটা কে বলেছিলেন? আমি হোমওয়ার্ক দিয়েছিলাম এই কিছুদিন আগে। বলো এটা কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, তাই তো? বাল গঙ্গাধর তিলক। তারপরে 27 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ড্যাশের মধ্যে হয়েছিল। বাবর এবং কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? বলো। আনসার করার চেষ্টা করো, এবং সেই সঙ্গে যারা ক্লাসটা লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। দেরি না করে লাইক করে দাও দেখি সবাই। এখনও যারা লাইক করোনি এবং সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পাবে কিন্তু আমাদের চ্যানেলে। এইভাবেই ক্লাস পাবে রেগুলার, বিস্তারিতভাবে আলোচনায়। তো এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 1, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 এবং তৃতীয় 1761। তারপরে দুটি ফিফা ফুটবল বিশ্বকাপের মধ্যে সময়কাল কত? ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর হয়ে থাকে? 4 বছর অন্তর, তাই তো? ফিফা বিশ্বকাপ 4 বছর অন্তর হয়ে থাকে। তারপরে অজিতা শ্রীবাস্তব ড্যাশের একজন বিখ্যাত লোকগায়িকা এবং তিনি 2022 সালে পদ্মশ্রী পেয়েছিলেন। অজিতা শ্রীবাস্তব কোথাকার?
উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের একজন বিখ্যাত লোকগায়িকা, যিনি 2022-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। কাটাখাল, জিরি, চিরি, মধুরা, লঙ্গাই, সোনাই, রুকনি ও সিংলা কোন নদীর উপনদী? তো এতগুলো নাম দিয়ে দিয়েছে দেখো। তো এদের মধ্যে তোমাদের পরবর্তীতে যে কোনো একটা হয়তো থাকতে পারে, যে বলে দিল কাঁটাখাল, তো এটা কোন নদীর প্রধান উপনদী বলো? সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার হচ্ছে বরাক। বরাক নদীর প্রধান উপনদী কিন্তু এইগুলো। প্রত্যেকটা নাম ভালো করে জেনে রাখো। তারপরে 31 নম্বর কোশ্চেন, ভারতে কোন পরিবহনের মাধ্যম ঘরে ঘরে সেবা প্রদান করে? কোন পরিবহনের মাধ্যম ঘরে ঘরে সেবা প্রদান করে? সড়ক পরিবহন। কোন পরিবহন? সড়ক পরিবহন। তারপরে 32 নম্বর, ফাস্টিং ফিস্টিং। ফাস্টিং ফিস্টিং নামে একটি পরিবারের গল্প অবলম্বনে একটি উপন্যাস নিচের মধ্যে কার লেখা বলো? এটাও আমরা আলোচনা করেছি কিন্তু, ফাস্টিং ফিস্টিং বহুবার আলোচনা হয়েছে আমাদের। এটা কার কার উপন্যাস? অনিতা দেশাই, তাই তো? অনিতা দেশাইয়ের একটি বিখ্যাত উপন্যাস। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে ভারত সরকার ড্যাশ সালে চালু করেছিল? কত সালে চালু করেছিল? 2015 সালে। 2015 সালে চালু করেছিল। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি কাজের ন্যায্য ও মানবিক শর্ত এবং মাতৃত্বকালীন ত্রাণের বিধানের সাথে সম্পর্কিত? এইটাও কিন্তু ভালো করে মনে রাখো। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি কাজের ন্যায্য ও মানবিক শর্ত এবং মাতৃত্বকালীন ত্রাণের বিধান? এটা কত নম্বর অনুচ্ছেদ? অনুচ্ছেদ নম্বর 42। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনুচ্ছেদ নম্বর 42। 35 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের 39 অনুচ্ছেদে ধারণা দেয়। 39 এটা কিসের ধারণা দেয়? সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। সংসদে প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান কে? সংসদের প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান কে? মহাসচিব। মহাসচিব, অপশান নাম্বার 2। তারপর ভারতে 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন দল সর্বাধিক জনসংখ্যা রেকর্ড করেছে বলো? দুটো করে নাম দিয়েছে, এই জন্য এখানে বলেছে কোন দল। রাজ্য যেগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে কোন দুটি রাজ্য সর্বাধিক জনসংখ্যা রেকর্ড করেছে 2011 সালে? মহারাষ্ট্র এবং বিহার। মহারাষ্ট্র এবং বিহার, অপশান অনুযায়ী মহারাষ্ট্র এবং বিহার। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে মহারাষ্ট্র দেশের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। তো এইভাবেই কোশ্চেন থাকে যে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? তো ভালো করে মনে রাখো, মহারাষ্ট্র। তারপরে ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি জনবহুল রাজ্য। উত্তরপ্রদেশ। সিকিম হলো সবচেয়ে কম জনবহুল রাজ্য। তো এই কথাগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো বারবার রিপিট হয় এসএসসিতে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়। তারপরে 38 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের নিচের কোন নৃত্যটি ময়ূর নৃত্য নামে পরিচিত? ময়ূর নৃত্য। কোন নৃত্যটি ময়ূর নৃত্য নামে পরিচিত? সেটা হচ্ছে মাইলত্তম। মাইলত্তম যেটা ময়ূর নৃত্য নামে পরিচিত। এই মাইলত্তম হলো কোথাকার? কেরালা এবং তামিলনাড়ুর একটি লোকনৃত্য। কেরালা এবং তামিলনাড়ুর একটি লোকনৃত্য মাইলত্তম। 39 নম্বর, ভারতীয় নদী ব্যবস্থা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ভারতীয় নদী ব্যবস্থা সম্পর্কে সঠিক কোনটা না? হচ্ছে এই যে এটা, যমুনা নদী গঙ্গা নদীর একটি উপনদী। যমুনা নদী গঙ্গা নদীর একটি উপনদী, জেনে গেলে একটা তথ্য। তারপরে দেখো 40 নম্বরে, ভারতের অধিকাংশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রদত্ত অগ্রাধিকারের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য? ভারতের অধিকাংশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রদত্ত অগ্রাধিকারের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য?
সেটা হচ্ছে মৌলিক এবং ভারী শিল্পে বিনিয়োগ। মৌলিক এবং ভারী শিল্পে বিনিয়োগ। এরপরে 41 নম্বর কোশ্চেন, সিঙ্গার এবং নিকোলসনের তরল মোজাইক মডেলটি কখন মেমব্রেন প্রোটিন ও লিপিড এবং তাদের গতিশীলতার উপর বিদ্যমান ডেটা ব্যাখ্যার জন্য ভিত্তি মডেল হিসেবে গৃহীত হয়েছে? কত সালে? 1972 সালে। ইলোরা গুহা, খুব বিখ্যাত গুহা ইলোরা গুহা। তো কয়টি মন্দির ও মঠ আছে? কয়টি মন্দির ও মঠ আছে ইলোরা গুহায়? 34টি, মোট 34টি মন্দির ও মঠ আছে। এরপরে 43 নম্বর, নিচের কোনটি ব্রিটিশ ভারত সরকারকে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করার জন্য বিপুল ক্ষমতা দিয়েছে এবং রাজনৈতিক বন্দীদের 2 বছরের জন্য বিনা বিচারে আটক রাখার অনুমতি দিয়েছে? তো এটাও কিন্তু আমরা রিসেন্ট কতবার আলোচনা করলাম তার ঠিক নেই, অনেকবার কিন্তু আলোচনা করেছি, বিভিন্নভাবে কোশ্চেনটা আমরা পেয়েছি এই কোশ্চেনটা। তো অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে রাওলাট আইন, তাই তো? রাওলাট আইন আমরা আলোচনা করেছি কতবার, রিসেন্ট আমাদের অনেকবার রাওলাট আইন সম্পর্কে আলোচনা হয়ে গেল। তারপরে দেখো 44 নম্বর, অটোট্রফগুলি ড্যাশকে ঠিক করতে পারে? কার্বন ডাইঅক্সাইডগুলোকে ঠিক করতে পারে। 45 নম্বরে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন? আইওএ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? তো প্রথম ছিলেন স্যার দোরাবজি টাটা ছিলেন। আর বর্তমানে রয়েছেন কে? পিটি ঊষা, মনে রাখো, এবং তিনি কিন্তু প্রথম মহিলা সভাপতি। যদি তোমাদের এভাবে কোশ্চেন আসে যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি কে, না হচ্ছেন পিটি ঊষা। তারপরে 46 নম্বর, রাম সহায় পান্ডে বুন্দেলখণ্ড অঞ্চল থেকে রাই নৃত্যের ফর্ম প্রচারের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন। তো এই নৃত্যশৈলী কোন রাজ্যের অন্তর্গত? রাই। এই যে বুন্দেলখণ্ড অঞ্চল, এটাও আমরা আগে মনে হয় একবার বলেছিলাম, বুন্দেলখণ্ড কথাটা কোন রাজ্যে বলো তো? এই রাই নৃত্য মধ্যপ্রদেশ রাজ্যের একটি বিখ্যাত নৃত্য রাই নৃত্য। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে। নিম্নের মধ্যে কে মধ্য ভারতে চামড়া শ্রমিকদের উন্নতির জন্য সাতনামি আন্দোলন শুরু করেছিল? সাতনামি আন্দোলন কে শুরু করেছিল? গুরু ঘাসিদাস। চামড়া শ্রমিকদের উন্নতির জন্যই এই আন্দোলন গুরু ঘাসিদাস করেছিল, সাতনামি আন্দোলন। একটি ভলিবল খেলার লিবেরো হলো একটি ড্যাশ। লিবেরো কি? তো লিবেরো এটা কোন খেলার সাথে যুক্ত? তাহলে বুঝতে পারলে, ভলিবল খেলার সাথে যুক্ত এই শব্দটি লিবেরো। তো লিবেরো হচ্ছে একটি বিশেষ রক্ষণাত্মক খেলোয়াড়। এরপরে 50 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, ভারতে সংসদীয় সরকার ব্যবস্থা নিম্নলিখিত কোন সংসদীয় সরকারের প্যাটার্নের উপর ভিত্তি করে? ভারতের সংসদীয় সরকার ব্যবস্থা নিম্নলিখিত কোন সংসদীয় সরকারের প্যাটার্নের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের প্যাটার্নের উপর ভিত্তি করে। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আগের দিন 50খানা করলাম, আজকেও 50খানা হলো। তো এর পরবর্তীতেও আমাদের 50খানা করে কোশ্চেন আলোচনা হবে, ঠিক আছে? তো যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো, এখনও যারা লাইক করনি তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। বেল আইকনে ক্লিক করা ভুলবে না। এবং সেই সঙ্গে কী করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, বা টেলিগ্রামে যা সার্চ করবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার,
তো সেখানে পেয়ে যাবে। তো সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে সেখানে আমরা কী করব, ফ্রিতে পিডিএফ দিয়ে থাকি। আমাদের বিভিন্ন রকম যে তথ্য, যা কিছু ইনফরমেশান দেওয়ার থাকে, যেমন এই যে রেজাল্ট বেরোলো, এমটিএসের কালকে 10:45 রেজাল্ট বেরিয়েছে, তো আমরা সঙ্গে সঙ্গে টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো এইরকম ইনফরমেশান পাবে টেলিগ্রামে, এবং আমাদের ক্লাসের ফ্রি পিডিএফ পাবে ওই টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও।